আমি তাহলে আগে কিছু প্রশ্ন করি, আমি কিছু কোশ্চেন আনসার সেশন শেষ করি, এরপর আমি স্লাইড শো করব। কেমন? আজকের লেকচারের যে স্লাইডটা সেটা আমরা পরে শো করব। আগে আমরা কি করব, ক্লাস নিব। ঠিক আছে, মানে আগে আমরা একটা ভাইবার মতো নিব, এরপর হচ্ছে আমরা কি করব, স্লাইড শো দিয়ে আজকে ক্লাসটা ইয়ে করবো আর কি। অর্থাৎ আমি যখন প্রশ্ন করব তখন আবার স্লাইড নাই কেন বা এ ধরনের প্রশ্নগুলো কাইন্ডলি করবেন না। কেমন? স্লাইড আমি আমার পড়া নেওয়া শেষ হলে তখন দিব। ওকে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কাব্যগ্রন্থটা কার? কান্ডারি হুঁশিয়ার কবিতাটা কার এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটা কার এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দ্রুত আনসার করতে হবে। প্রতিটা আনসারের জন্য 10 সেকেন্ডস করে টাইম পাবেন, 10 সেকেন্ডস, কারণ আমার পড়াইতে হবে অনেক। ওকে, থ্যাংক ইউ। যে যার থেকে দ্রুত আনসার করতে পারে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দারিদ্র কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দারিদ্র কবিতাটা কালকে পড়িয়েছিলাম। শিউলিমালা কি ধরনের রচনা? শিউলিমালা কি ধরনের রচনা এবং কার রচনা? শিউলিমালা কি ধরনের রচনা এবং কার রচনা? আচ্ছা, শিউলিমালা কি কেবল গল্প হবে নাকি গল্প গ্রন্থ হবে? শিউলিমালা নামে যদিও গল্প আছে, এটা একই সাথে গল্প গ্রন্থ এবং গল্প দুটোই। কেমন? এই গল্প গ্রন্থ বইটার নামও কিন্তু শিউলিমালা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। আজহার চরিত্রটা কোন উপন্যাসের? আজহার চরিত্রটা কোন উপন্যাসের? আজহার চরিত্রটা কোন উপন্যাসের? দ্রুত আনসার করবেন। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট ইউ আর। বোবা কাহিনী, ভেরি গুড, সাবাস। আচ্ছা, প্রথম মুসলিম কবিকে, আধুনিক যুগের প্রথম মুসলিম কবিকে? কায়কোবাদ। আপনাদের কাছে প্রশ্ন এটা নয়, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি নামে কে? প্রথম মুসলিম মহিলা কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবিকে? নো নো, রোকেয়ানা, রোকেয়ানা। প্রথম মুসলিম মহিলা কবি যদি বলে, মনে রাখবেন, প্রথম মুসলিম মহিলা কবি যদি বলে সেটা হবে মাহমুদা খাতুন সিদ্দিকা। মাহমুদা খাতুন সিদ্দিকা। ফয়জুন্নেসা হচ্ছে প্রথম মহিলা ঔপন্যাসিক, মুসলিম মহিলা ঔপন্যাসিক। মুসলিম মহিলা ঔপন্যাসিক হচ্ছে ফয়জুন্নেসা চৌধুরানী। আর প্রথম মুসলিম মহিলা কবি হচ্ছে মাহমুদা খাতুন সিদ্দিকা, মনে রাখবেন। আর নারী জাগরণের অগ্রদূত বললে হবে রোকেয়া সাখাওয়াত হোসেন। শেষের কবিতা কি? শেষের কবিতা কি? ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চিত্রা, চিত্রা, চিত্রা কাব্যগ্রন্থ থেকে। শেষের কবিতা যদি উপন্যাস হয়, শেষ লেখা তবে কি? শেষের কবিতা যদি উপন্যাস হয়, শেষ লেখা তবে কি? শেষ লেখা গল্প? ওরে মোর খোদা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, কোথা থেকে নেওয়া হয়েছিল? শেষ লেখা থেকে না? তাহলে খেয়া কি? খেয়া রবীন্দ্রনাথের কি? খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কি? টি.এস. এলিয়টের কবিতার দ্বিতীয় অনুবাদক কে? টি.এস. এলিয়টের কবিতার দ্বিতীয় অনুবাদক কে? কালকে বলেছিলাম। রবীন্দ্রনাথ প্রথম অনুবাদক। রবীন্দ্রনাথ প্রথম অনুবাদক। বিষ্ণু দে হচ্ছে দ্বিতীয় অনুবাদক। আমি দ্বিতীয় বলেছি, প্রথম বলি নাই, মনে রাখবেন। পরীক্ষার হলে অতি উত্তেজনা হানিকর। টি.এস. এলিয়টের কবিতার অনুবাদক দেখে অতি উত্তেজিত হয়ে রবীন্দ্রনাথ যদি 1 নম্বর অপশনে থাকলে সেটা দাগিয়ে আসেন, তাহলে কিন্তু ভুল করবেন। ঠিক আছে? ওকে। বিশু দাস আপনার নামও লিখে দিছে না? দেখছেন অবস্থা। অমিয় ধারা কার রচনা? অমিয় ধারা কার রচনা? ওহ, কায়কোবাদের ছোটবেলার কিছু বন্ধুকে পাওয়া গেছে। কায়কোবাদ পুরোটা লিখতে ইচ্ছে করতেছে না। কায়কোবাদকে তার বন্ধুরা যেরকম কাইকো ডাকতো, আমি জানি না আসলে কাইকো ডাকতো কিনা, এখানে অনেকের বন্ধু দেখা যাচ্ছে কায়কোবাদকে লিখতে কাইকো। বাপরে। দেখি বলেন, কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বিরহ বিলাপ। বিরহ বিলাপ ওনার মানে 12 বছর বয়সে হয়েছিল, প্রকাশিত হয়েছিল। ভেরি গুড। বাংলা সাহিত্যে মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রথম মহাকাব্য কোনটি? মহাশ্মশান। কায়কোবাদের মহাকাব্য রচনার আদর্শ কে ছিলেন? কায়কোবাদের মহাকাব্য রচনার আদর্শ কে ছিলেন?
নবীন চন্দ্র সেন। বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম কার রচনা? আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে মজা পাইতেছি, আপনারা সব পারেন। আপনাদের তো কেউ দাবায় রাখতে পারবে না দেখা যাচ্ছে। গোরাই ব্রিজ বা গৌরী সেতু কি ধরনের রচনা বলেন? গোরাই ব্রিজ বা গৌরী সেতু কি ধরনের রচনা? আপনারা কোন চ্যাট জিপিটির মানে আধুনিক ভার্সন ব্যবহার করতেছেন কিনা? মানে যেটা আমি বলবো সাথে সাথে আপনাদের এখানে আনসার উঠবে। ডেঞ্জারাস আপনারা। এটা কনফার্ম পারবেন না। এটা যে পারবেন, এটা যে পারবেন তারে কনফার্ম চিরং আসেন, বারকোডের সামনে এসে একটা কল দিবেন, আমি নিচে নেমে আপনাদের ট্রিট দিয়ে আবার চলে আসবো। প্রশ্নটা হলো মেরাজ আলী চরিত্রটা কোন নাটকের? মেরাজ আলী চরিত্রটা কোন নাটকের? প্রথম আনসারটা কে করছে ভাই? প্রথম আনসারটা যিনি করেছেন, জমিদার দর্পণ, প্রথম আনসারটা যিনি করেছেন উনি অনুগ্রহপূর্বক চট্টগ্রাম আসিলে আমাকে জানাবেন, আমি আমার কমিটমেন্ট রাখতে চাই, ঠিক আছে? বাকিদের বলে কাউন্ট হবে না, কারণ প্রথমে আনসার যিনি করেছেন তারটাই নিব, কারণ সবাইকে ট্রিট দিতে গেলে ভাই আমার চাকরি আরো 2-4টা করা লাগবে একসাথে। হ্যাঁ, সরকারি চাকরি দিয়ে হবে না। আচ্ছা, এখানে বলেছেন লাবু ভাই একটা কথা বলেছেন যে আপনারা সবাই লাবু ভাইয়ের স্টুডেন্ট বলে আপনারা মানে পারতেছেন। হ্যাঁ, কিন্তু লাবু ভাইয়ের উপর আসলে আমার মানে আমি আসলে কনফিউজড। লাবু ভাই তো আপনাদেরকে ম্যাথ পড়ায়, তাই না? ম্যাথ পড়ায় না? আপনারা সবাই পিতা পুত্রের অঙ্ক পারেন? পিতা পুত্রের অঙ্ক পারেন? পিতা পুত্রের অঙ্ক যদি আপনারা পারেন, কখনো কি এমন হয় নাই যে পিতা পুত্রের অঙ্ক করছেন, পুত্রের বয়স পিতার বয়সের চাইতে বেশি আসছে রেজাল্ট? এরকম হয় নাই? কি বলেন? আমার তো এরকম হইতো। আমার এরকম হওয়ার পরে আমি এখন চিন্তা করি যে পিতা এবং পুত্রের অঙ্ক দেওয়া হয়েছে, সেই পুত্র যদি বাঁচি থাকে তাইলে তো আমার অবস্থা কি করতে হয় মাঝে মধ্যে চিন্তা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু বলবেন ফাঁস কাগজ প্রহসনটা কার রচনা? ফাঁস কাগজ প্রহসনটা কার রচনা? গুড, আপনারা সব পারেন, আপনাদেরকে আর কিছু কি জিজ্ঞেস করার দরকার আছে? আমার তো মনে হয় না আর কিছু দরকার আছে। দেখি বলেন, ফররুক আহমেদ ইউনেস্কো পুরস্কার পান কোন কাব্যের জন্য? ওহো ওহো, এটা ভুল আনসার করেছেন। আমি বলেছি ইউনেস্কো পুরস্কার। ইউনেস্কো পুরস্কার, ইউনেস্কো ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কাজ করে। পাখির ভাষা হচ্ছে ওনার শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ হচ্ছে পাখির ভাষা। তাহলে ইউনেস্কো পুরস্কার উনি কি পাবেন? শিশুতোষের জন্য পাবেন। এরে ভাই, ফররুককে আমি কালকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে বলছিলাম, এরা তো দেখি ফররুক নিয়ে পড়ে নাই। আমি ইউনেস্কো পুরস্কার পান কোন কাব্যের জন্য? পাখির ভাষার জন্য। কোন কাব্যের জন্য? পাখির ভাষা। আর আদমজি পুরস্কার পান হাতেম তাই কাব্যের জন্য। আদমজি পুরস্কার পান হাতেম তাই কাব্যের জন্য। এটা একটু মনে রাখবেন। আমি আবার বলছি, ফররুক আহমেদ থেকে প্রশ্ন আসবে। আবার বলছি, ফররুক থেকে প্রশ্ন আসবে। ফররুক থেকে প্রশ্ন আসবে। তার মানে আপনারা কালকে আমার কথাটা গুরুত্ব দেন নাই। আপনারা চিন্তা করতেছেন আর কি, স্যার তো আর বিসিএস ক্যাডার না, স্যার তো স্যারের কথা শুনে মতো কি আর বিসিএস কোয়েশ্চেন করবে, এরকম চিন্তা ভাবনা করছেন হয়তো। হ্যাঁ, এ কারণে মনে হয় গুরুত্ব দেন না আর কি কথাটা। তবে গুরুত্ব দিলে ভালো করবেন আশা করি। গুরুত্ব না দিলেও সমস্যা নাই, গুরুত্ব দিলে ভালো হবে আর কি। আশা করেছিলাম ফররুক থেকে আনসার করতে পারবেন, কারণ কালকে আমি আলাদাভাবে গুরুত্ব দিয়েছিলাম। এটা উচিত হয় নাই, আপনাদের আরেকটু ভালোভাবে পড়া দরকার ছিল। আমি জেনে বুঝে বলেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফররুক আহমেদের সনেট সংকলন কোনটা একটু বলেন তো? ফররুক আহমেদের সনেট সংকলন কোনটা? ফররুকের সনেট সংকলন কোনটা? মুহূর্তের কবিতা। ভেরি গুড। সুচৈনী। সুচৈনী কার কাব্যগ্রন্থ? সুচৈনী কার কাব্যগ্রন্থ বলেন তো? একজন বলছে সুচৈনী। সুচৈনী কার কাব্যগ্রন্থ? জসিমউদ্দিন না? ফররুক আহমেদের মধ্যে তো সমস্যা ভাই। যখন এরকম ভুলভাল আনসার মাথায় আসবে, ওমর সানি যেরকম আগে মাথায় বাড়ি খায় কি হয়ে যেত, সব ভুলে যেত, এরকম ভুলে যাবেন। যেগুলো ভুলভাল বলতেছেন এগুলো সব ভুলে যাবেন, ঠিক আছে? নাইলে কিন্তু বিপদ, মহা বিপদ। ওমর সানি কিন্তু খুব ভালো নায়ক, আমার প্রিয় নায়ক। মানে আচ্ছা, এখন আপনারা দেখেন না ওই যে ওই যে কিছু কিছু মোবাইলের সামনে মাঝখান বরাবর রেড একটা কি পড়ে না, দাগ পড়ে না? বিশেষ করে OnePlus বা এই ধরনের মোবাইল গুলো তো মানে বেশি পড়তেছে। মোবাইলের মাঝখানে যে মানে লম্বা লম্বি ভাবে দাগ পড়ে, গ্রিন বা রেড একটা লাইন পড়ে না ডিসপ্লেতে, রাইট? তো আমার এক কলিগের মোবাইল, পুরা মোবাইল হচ্ছে এরকম, আপনার হচ্ছে স্ক্রিনে এরকম লম্বা লম্বি দাগ। আমার ওই স্ক্রিনটা দেখলে আমার ওমর সানির পিঠের কথা মনে হইতো।
মানে মৌসুমী যখন ওমর সানির পিঠে পিটাইতো এরকম বরাবর এরকম লম্বা লম্বি দাগ করতো এরকম। যাই হোক, কেন বললাম এটা, ওমর সানির কথা বললাম, ভুলে যাওয়ার কথা তখন মাথায় আসলো আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা যথেষ্ট ভালো করেছেন, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আপনারা পারছেন। কেমন, তাহলে আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই। কেমন, আজকে আমরা আলোচনায় চলে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। না, লাবু ভাই আসলে ইয়া করে, লাবু ভাই আমাকে খুব বেশি পছন্দ করে। লাবু ভাই আমাকে আসলে খুব বেশি পছন্দ করে, তো এই কারণে লাবু ভাই মানে আমিও লাবু ভাইয়ের ক্লাস করি, লাবু ভাই আমার ক্লাস করে। আমরা আসলে চিন্তা করি কি, আমাদের ক্লাসে মনে করেন যদি এমন, যদি কোনোদিন এমন হয় আমাদের ক্লাসে আপনার কেউই নাই, মনে করেন ক্লাস হিসেবে আপনার কেউ নাই, তাহলেও তো আমরা বলতে পারবো আমাদের ক্লাসে কেউ আছে, কারণ লাবু ভাইয়ের ক্লাসে আমি থাকি, আমার ক্লাসে উনি থাকেন। ওকে, ঠিক আছে। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ দাদা, হালকা একটু স্লো যান ভাই, আমার পড়ানোর ট্রেন্ডটা এরকম, আমাকে যদি আপনি স্লো করে দেন আমার ক্লাসে আপনি মজা পাবেন না। আমি জানি না তো আপনারা কেউ আমার ক্লাসে মজা পান কিনা, ওটা বলছি না। হ্যাঁ, আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন, আপনার ক্লাসে মজা পাই, এটা আপনাকে বলছে না। মানে বেসিক্যালি আসলে আমার পড়ানোর ধরনটা এরকম, কিন্তু আমি মানে রিপিট করি, আমি একই কথা বারবার রিপিট করি। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে পারলে ভালো হয়, কারণ আমি আমার টেম্পো কমাইলে ক্লাসটা আমি নিজেই আর কি করতে পারবো না, মানে এনজয় করবো না আর কি নিজেই ক্লাসটা ইয়া করতে। ঠিক আছে, যাই হোক, আমি তারপরেও ট্রাই করবো ভাই। কেমন, ওকে, আসেন তাইলে আমরা শুরু করি। আসেন আমরা আধুনিক যুগের গুরুত্বপূর্ণ 20 জন সাহিত্যিক যা যা আছে এগুলো তো জানেন। আমরা শুরু করব বসকে দিয়ে, আখতারুজ্জামান ইলিয়াসকে দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, আখতারুজ্জামান ইলিয়াসের ব্যাপারে আপনারা প্রথমে যা যা জানেন একটু বলে ফেলেন। আখতার না, টেক্সটিং উইল গো অন, টেক্সটিং চলবে না, এটা আমি বুঝবো না যে আপনারা ক্লাস করছেন। আখতারুজ্জামান ইলিয়াসের ব্যাপারে যা যা জানেন বলেন, বলতে থাকেন, বলতে থাকেন। আখতারুজ্জামান ইলিয়াসের ব্যাপারে যা যা জানেন বলতে থাকেন। দুইটা উপন্যাস, ভেরি গুড। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা উপন্যাস কি কি? আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা উপন্যাস কি কি বলেন তো? আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠায় সেপাই, এই চিলেকোঠার সেপাই যে উপন্যাসটা আছে এটা ওনার প্রথম উপন্যাস। এটার প্রেক্ষাপট কি? এটার প্রেক্ষাপট কি? 69-এর গণ অভ্যুত্থান। এটার চরিত্র হচ্ছে ওসমান এবং আনোয়ার, এটার চরিত্র হচ্ছে ওসমান এবং আনোয়ার। আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম হচ্ছে মঞ্জু, আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম হচ্ছে মঞ্জু। ঠিক আছে, আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম হচ্ছে মঞ্জু। উনি দুটো উপন্যাস লিখেছিলেন, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, যেটা 1987 সালে প্রকাশিত, এটা ওনার প্রথম উপন্যাস। এটার প্রেক্ষাপট ছিল 69-এর গণ অভ্যুত্থান। এটা ছাড়া খোয়াবনামা উপন্যাসটা, এটা মহাকাব্যচিত উপন্যাস উনার। ঠিক আছে, এটা মানে এটার পিছনে অনেকগুলো কাহিনী আছে, ফকির সন্ন্যাসীর বিদ্রোহ, তেভাগ আন্দোলন, ঠিক আছে, সাম্প্রদায়িক দাঙ্গা, এই বিষয়, হ্যাঁ, সবকিছু মিলাই আর কি। হ্যাঁ, খোয়াবনামা, তাহলে উনি দুটো উপন্যাস লিখেছেন, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই আর একটা হচ্ছে খোয়াবনামা, এটা আমরা মনে রাখবো। উনার প্রবন্ধ গ্রন্থের নাম কি? উনার প্রবন্ধ গ্রন্থের নাম কি বলেন তো? উনার প্রবন্ধ গ্রন্থের নাম কি? উনার প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। উনার প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। এই প্রবন্ধে 22টি প্রবন্ধ ছিল, এই প্রবন্ধ গ্রন্থে 22টি প্রবন্ধ ছিল। সংস্কৃতির ভাঙা সেতু। আবার বলছি, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস দুইটা, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। উনার প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। ঠিক আছে, সংস্কৃতির ভাঙা সেতু। কেমন, ওনার ছোট গল্প গ্রন্থের নাম হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দোজকের ওম, এগুলো হচ্ছে ওনার ছোট গল্প গ্রন্থ। আর ছোট গল্পগুলোর মধ্যে কি আছে যেগুলো আমাদের বেশি করে মনে রাখতে হবে, তার মধ্যে আছে মিলির হাতে স্টেন গান। কেমন, মিলির হাতে স্টেন গান আমি দেখাবো, স্লাইড দেখাবো। দুধে ভাতে উৎপাত, এগুলো ভালো করে মনে রাখবো। তবে ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগুলো আলাদা করে মনে রাখবেন। রেইনকোট, যেটা এইচএসসির বইতে আছে, এটা ছাড়া মিলির হাতে স্টেন গান, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি অন্যতম। ওনার গল্পের প্রধান দিক হচ্ছে কি? ওনার গল্পের প্রধান দিক হচ্ছে উনি এন্টি রোমান্টিক ছিলেন। উনি এন্টি রোমান্টিক ছিলেন। ঠিক আছে, উনি কি ছিলেন? এন্টি রোমান্টিক ছিলেন। কেমন, ওকে। তাহলে আসেন, আখতারুজ্জামান ইলিয়াস উনি দুটো উপন্যাস লিখছেন, এটা আমরা দেখছি। দুটো উপন্যাস, 5টি গল্পগ্রন্থ। তাহলে 5টি গল্পগ্রন্থের নামগুলো কি কি হবে? অন্য ঘরে অন্য স্বর, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, হ্যাঁ, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতি উৎপাত, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দোজকের ওম। আচ্ছা, তাহলে কিভাবে মনে রাখতে পারি 5টা গল্পগ্রন্থ? আমরা একটু চিন্তা করি কিভাবে আসলে 5টা গল্পগ্রন্থ মনে রাখা যায়। 5টা গল্পগ্রন্থের মধ্যে প্রথমটা হচ্ছে অন্য ঘরে অন্য স্বর। তাহলে দেখেন, আপনি যদি আপনার ঘরে না থাকে অন্য ঘরে থাকেন, তাহলে সেই ঘরটা আপনার কি মনে হবে? দোজক মনে হবে। কি মনে হবে? দোজক মনে হবে, দোজক মনে হবে, তাই না? সেই দোজকে বসে আপনি কি স্বপ্ন দেখবেন? স্বপ্ন দেখবেন, হ্যাঁ। আর আচ্ছা, দোজকে বসলে আপনার ওখানে কি হবে? খোয়ারি মনে হবে না? খোয়ারি, খোয়ারি মানে হচ্ছে যারা খোয়ারে থাকে। খোয়ার তো বুঝেন, খোয়ার বুঝেন? খোয়ার হচ্ছে গরুকে আটকে রাখা হয় যেখানে, গরুকে আটকে রাখা হয় যেখানে, সেটা হচ্ছে খোয়ার। কেমন,
তাহলে দেখেন অন্য ঘরে আপনার কি মনে হবে, নিজেকে খোয়ারে আছেন মনে হবে, যেটা আপনার জন্য দোজকের সমান, যেটা আপনার জন্য কি সমান, দোজকের সমান। সেখানে আপনি বসে কি করবেন, উৎপাত করবেন, নিশ্চয়ই ভালোভাবে থাকবেন না, কি উৎপাত করতে থাকবেন। কেন উৎপাত করতে থাকবেন, বের হয়ে যাওয়ার স্বপ্নে, ঠিক আছে, বের হয়ে যাওয়ার স্বপ্নে, মানে জাল, স্বপ্নের জাল বলবেন যাতে বের হয়ে যেতে পারেন। তাহলে বলেন কিভাবে মনে রাখবো পাঁচটা গল্পগ্রন্থ, পাঁচটা গল্পগ্রন্থ কিভাবে। আপনি অন্য ঘরে থাকবেন, তার মানে অন্য ঘরে অন্য স্বর, ঠিক আছে, অন্য ঘরে থাকবেন, অন্য ঘরটা আপনার জন্য কি মনে হবে, দোজক মনে হবে, দোজক। তাহলে অন্য ঘরটা আপনার জন্য আবার কি, খোয়ারের মতো, ঠিক আছে। তাহলে অন্য ঘরে তো আপনি খোয়ারি, সেটা আপনার জন্য দোজক, সেখানে আপনি উৎপাত করবেন কিসের জন্য, বের হয়ে যাওয়ার স্বপ্নে, স্বপ্নের জাল বুনবেন কি করার জন্য, বের হয়ে যাওয়ার জন্য। এভাবে করে আমরা ছোট গল্প, পাঁচটা ছোট গল্প গ্রন্থ মনে রাখবো, কেমন। তাইলে একটু চট জলদি বলেন তো ওনার পাঁচটা ছোট গল্প গ্রন্থ কি, কারণ এটা থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য এভাবে করে বলছি। পাঁচটা ছোট গল্প গ্রন্থ কি একটু বলেন তো। অন্য ঘরে অন্য শহর, তারপর বলতে থাকেন যেভাবে বললাম, দুধে ভাত উৎপাত, খোয়ারি, জাল, স্বপ্ন, স্বপ্নের জাল। তাও পারলেন চারটা, আমি পাঁচটা বলতে বলছি। প্রথমটা মনে রাখলেই হবে, অন্য ঘরে থাকলে আপনার কি লাগবে, খোয়ারির মতো লাগবে, খোয়ারে আছেন মনে হবে, তো খোয়ারিটা আপনার জন্য কি হবে, দোজকের মতো লাগবে, ঠিক আছে, দোজকের মতো লাগবে। তো সেখানে বসে আপনার কি হবে, উৎপাত করতে থাকবেন, দুধে ভাতে উৎপাত, উৎপাত করতে থাকবেন কেন, কারণ আপনার স্বপ্নের জাল বুনবেন যাতে বেরিয়ে যেতে পারেন। মনে থাকবে তো সবার, মনে থাকবে কিনা। ওকে, দুটো উপন্যাস, এটা আপনারা অলরেডি বলেছেন, চিলেকোঠা সেপাই খোয়াবনামা, প্রথম 69 গণ অভ্যুত্থান, ওসমান এবং আনোয়ার এটার চরিত্র। খোয়াবনামা হচ্ছে মহাকাব্যচিত উপন্যাস, এটার চরিত্র হচ্ছে তমিজ, ফুলজান। এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে যদি থাকি প্রশ্ন করব, একটু ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, এই যে এখানে আপনার হচ্ছে ছোট গল্প সংকলন, যেটা এটা আমি বলেছি, এটা আপনারা মুখস্থ করে ফেলেছেন, তো এটা ডান, এই স্লাইডটা ডান, আপনারা আশা করি পারবেন। দেখেন একটা যেমন ইলিয়াসের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, এটা সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ, এটা তার ছোট গল্পের সংকলন। এটাতে মোট 6টা গল্প স্থান পাইছে, অর্থাৎ অন্য ঘরে অন্য স্বরে টোটাল 6টা গল্প আছে আর কি, কেমন। এখানের মধ্যে নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, দেখি বলেন। যোগাযোগ উপন্যাসটি কার রচনা, যোগাযোগ উপন্যাসটি কার রচনা, যোগাযোগ উপন্যাসটি কার রচনা, রবীন্দ্রনাথ ঠাকুর। আর যোগাযোগ ছোট গল্প হচ্ছে কার, আখতারুজ্জামান ইলিয়াসের, ঠিক আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আমরা জানেন, রেইনকোট, মিলির হাতে স্টেন গান, অপঘাত এবং জাল স্বপ্ন, স্বপ্নের জাল। ওনার এখানে অনেকগুলো ছোট গল্পের নাম বলা আছে, আমি কিছু ছোট গল্প দাগিয়ে দিচ্ছি, সবগুলা পড়তে পারলে ভালো, অন্তত পক্ষে এগুলা পড়বেন। কীটনাশকের কীর্তি, মিলির হাতে স্টেন গান, ফেরারি, দুধে ভাতে উৎপাত, যোগাযোগ, ঠিক আছে, প্রতিশোধ, এগুলা পড়বেন। ছোট গল্পের চরিত্রগুলা, খোয়ারি, দোজকের ওমেরটা মনে রাখবেন, কামাল উদ্দিন, দোজকের ওমের হচ্ছে কামাল উদ্দিন, দুধে ভাতে উৎপাদে হচ্ছে জয়নব, দুধে ভাতে উৎপাদে হচ্ছে জয়নব, এখানে হচ্ছে কামাল উদ্দিন, এটা মনে রাখবো আমরা, হ্যাঁ। প্রবন্ধ সংকলন হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু, এখানে 22টা প্রবন্ধ আছে, এটা বলেছি আমি অলরেডি। ডক্টর আলাউদ্দিন আল আজাদের, এবার আমরা যাবো ডক্টর আলাউদ্দিন আল আজাদের। এখানে ডক্টর আলাউদ্দিন আল আজাদের মুক্তিযুদ্ধের উপর লেখা গ্রন্থ প্রবন্ধ হচ্ছে ফেরারি ডায়েরি, এটা মনে রাখবেন, ফেরারি ডায়েরি, ঠিক আছে। উনি সৃষ্টিশীল ও সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের উপর লেখা প্রবন্ধ হচ্ছে ফেরারি ডায়েরি। আর দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে ওনার যে নাটক, সেটা হচ্ছে নরকে লাল গোলাপ, খুব ভালো করে মনে রাখবেন, এটা থেকে প্রশ্ন আসবে। নরকে লাল গোলাপ কার লেখা, নরকে লাল গোলাপ কার লেখা, উত্তর করেন। একটা ডক্টর আলাউদ্দিন আল আজাদ, ঠিক আছে, ডক্টর আলাউদ্দিন আল আজাদ। ওনার কাব্যগ্রন্থ হচ্ছে মানচিত্র, মানচিত্র কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। আচ্ছা, মানচিত্র, দেখেন কি কি, মানচিত্র, লেলিহান পাণ্ডুলিপি, এগুলো হচ্ছে মনে রাখ, মানে বেশি জরুরি আর কি মনে রাখার জন্য। ওনার বিখ্যাত কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ, এপিটাফ এবং স্বাধীনতা। ওনার গল্প গ্রন্থের মধ্যে আছে জেগে আছে, এটা হচ্ছে ওনার প্রথম গল্প গ্রন্থ। এটা ছাড়া ধানকন্যা, মৃগনাভি, এইগুলো একটু ভালো করে মনে রাখবেন, এবং উজান তরঙ্গে, এগুলো ওনার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ। উপন্যাস, উনার প্রথম উপন্যাস হচ্ছে 23 নম্বর তৈলচিত্র, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস, ঠিক আছে। এই উপন্যাস নিয়ে সুভাষ দত্ত বসুন্ধরা চলচ্চিত্রটা নির্মাণ করেছেন, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। তবে আলাউদ্দিন আল আজাদের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কর্ণফুলী, এটা হচ্ছে উপজাতীয়দের জীবন কাহিনী অবলম্বনে রচিত, কেমন। একটু পরে প্রশ্ন ধরবো, পারতে হবে। ওকে, জহির রায়হানের প্রকৃত নাম হচ্ছে আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ, ওনার ডাক নাম হচ্ছে জাফর, ঠিক আছে। ওনাকে জহির রায়হান নাম দেন কমরেড মনি সিং, ঠিক আছে। উপন্যাস, জহির রায়হানের প্রথম উপন্যাস ছিল শেষ বিকেলের মেয়ে। ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে। আরেক ফাল্গুন হচ্ছে ওনার ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস,
এটা ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাসও বটে। এটা ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাসও বটে। এটা ছাড়া বরফ গলা নদী, কয়েকটি মৃত্যু, 21শে ফেব্রুয়ারি, এগুলো ওনার উল্লেখযোগ্য উপন্যাস। তবে ওনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই তিনটা উপন্যাস ভালো করে মনে রাখবেন। শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, যেটা ওনার শ্রেষ্ঠ উপন্যাস, এবং আরেক ফাল্গুন হচ্ছে ওনার ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, যেটা ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাসও বটে। হাজার বছর ধরে এটা আদমজি পুরস্কার লাভ করে। হাজার বছর ধরে চরিত্রগুলো তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে অনেকের মনে মনে সুপ্ত বাসনাও আছে, তাই না? ওখানে কেন্দ্রীয় চরিত্র হওয়ার, কেন্দ্রীয় চরিত্র কে ছিল? টুনির। হ্যাঁ, এখানে আমাদের অনেকের মনের মধ্যে স্বপ্ন আছে না, মকবুল হইলে তো মনে করেন যে মোটামুটি একটু ভালো, তাই না? ওকে, আচ্ছা। হাজার বছর ধরে হচ্ছে টুনি, মন্টু এবং মকবুল। কেমন? টুনি, মন্টু এবং মকবুল, উনি হচ্ছে উপন্যাসের জন্য আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন। ভাষা আন্দোলনের পটভূমিতে এটি রচিত 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের, এখানে পরবর্তী দিনে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট যোগ করেন এবং তার অপ্রকাশিত চরিত্রকে উপন্যাস আকারে প্রকাশ করেন। এই উপন্যাসটা উনি আসলে কি করতে চাইছিলেন? তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি। এই উপন্যাসটি সেই উদ্দেশ্যে 1970 সালে উনি লেখেন। পরবর্তীতে তিনি জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট যোগ করেন এবং তার অপ্রকাশিত চলচ্চিত্রকে উপন্যাস আকারে প্রকাশ করেন। গল্প গ্রন্থের মধ্যে যে সূর্যগ্রহণ, 21 গল্প, 21 গল্পের কেন্দ্রীয় চরিত্র তপু। এটা ভালো করে মনে রাখবেন, আমরা এটা পড়ে আসছি না? তপু, ওই কঙ্কাল আকারে যাকে পাওয়া গিয়েছিল আর কি। এবার দেখেন, উনি কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট চলচ্চিত্রকার হচ্ছেন কিন্তু উনি। তো ওনার চলচ্চিত্রের মধ্যে দেখেন, প্রথমটা হচ্ছে কখনো আসেনি, জীবন থেকে নেওয়া হচ্ছে ওনার বেস্ট চলচ্চিত্রগুলোর একটা, ঠিক আছে? সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন ছবি ছিল সঙ্গম চলচ্চিত্রটা। কেমন? এটা ছাড়া কাচের দেয়াল, আনোয়ারা, কেমন? কাচের দেয়াল, আনোয়ারা, হ্যাঁ, তারপর হচ্ছে বেহুলা, এগুলো হচ্ছে ওনার উল্লেখযোগ্য হচ্ছে চলচ্চিত্র, যেগুলো আসলে উনি পরিচালনা করছিলেন আর কি। কেমন? কিছু প্রশ্ন করছি, একটু উত্তর দিবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? বায়ানের ভাষা আন্দোলন। কয়েকটা অপশন বলতেছি, এর মধ্যে জহির রায়হানের রচনা কোনটি বলবেন? কৃতদাসের হাসি, খোয়াবনামা, সারেঙ্গো, বরফ গলা নদী। বরফ গলা নদী। তাইলে আমাকে বলেন তো, খোয়াবনামা কার রচনা? খোয়াবনামা কার রচনা? আক্তার জামান ইলিয়াস। সারেঙ্গো কার রচনা? সারেঙ্গো, সারেঙ্গো কার রচনা বলেন তো দেখি। সারেঙ্গো কার রচনা? শহীদুল্লাহ কাইস। ওরে ভাই, আপনারা আপনারা ভাই মানুষ না রে ভাই, আপনারা মানুষ না। দেখি আবার মানুষ অন্য কিছু কিন্তু ভালো, দারুণ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চরিত্রের মধ্যে আছে স্টপ জেনোসাইড, স্টেজ ইজ বর্ন। মুনির চৌধুরী। মুনির চৌধুরী থেকে আমরা, মুনির চৌধুরীর নাটকগুলোর নাম বলেন তো। মুনির চৌধুরীর নাটকের নাম বলেন। মুনির চৌধুরীর নাটকের নাম বলেন। কবর। ভেরি গুড। তবে মুনির চৌধুরী বেশি বিখ্যাত হচ্ছে মুনির অপটিমা নামে বাংলা টাইপরাইটার নির্মাণ করেন। তাই উনি বাংলা টাইপরাইটার নির্মাণ করেন 1965 সালে, যেটার নাম দেন মুনির অপটিমা। এটা 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 মনে রাখবেন। রক্তাক্ত প্রান্তর ওনার বিখ্যাত নাটক, যেটা পানিপথের তৃতীয় যুদ্ধ। আচ্ছা, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে কালকে একটা উপন্যাসের নাম বললাম না, উপন্যাসটা কোনটা ছিল জানি? পুরোটা বলেন। কায়কোবাদের মহাশ্মশান কি উপন্যাস ছিল? আমি কিন্তু উপন্যাস বলেছি। মহাশ্মশান কি ছিল? উপন্যাস ছিল না, কি ছিল? মহাকাব্য ছিল, মহাকাব্য। আমি ইচ্ছা করে উপন্যাস বলেছি। আপনারা অনেক কয়েকজন আছেন পাশে লিখেছেন, এইটা মনে রাখতে হবে, উপন্যাস নয়। এটা কি ছিল? হ্যাং হইলে তো চলবে না ভাই, হ্যাং হইলে তো চলবে না। যাই হোক, আনসারটা বলতে পারছেন, কায়কোবাদের মহাশ্মশান। এটা পরীক্ষা হলে ভুলবেন না, জাস্ট কিডিং। আচ্ছা, ওনার এই যে দেখেন, রক্তাক্ত প্রান্তরের প্রেক্ষাপটও কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ। রক্তাক্ত প্রান্তর কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিয়েশন অফ মুনির চৌধুরী। অসাধারণ একটা নাটক। এবং এটার কিছু উক্তি তো আমরা ফেসবুক স্ট্যাটাস হিসেবে দেই, তাই না? মনে করেন যে আমাদের গার্লফ্রেন্ড আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, বা আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, বা ভক্কর চক্কর করতে, তখন আমরা কি বলি? মনে করেন ঝগড়া করছে, লিখে দিলেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে। নিজে যে বদলে যাচ্ছে ওইটা কিন্তু আর বলে না, দোষ হয়ে যায় ওই অপর পার্টির, ঠিক আছে? হ্যাঁ। আর এরপর আছে কি, মানুষের জীবনে কোনো দুটি মুহূর্ত এক নয়, মানুষ ভাবে এক কিন্তু হয় আরেক। দেখি বলেন তো, মানুষ ভাবে এক কিন্তু হয় আরেক, এটাকে ইংরেজিতে কি বলে? মানুষ ভাবে এক কিন্তু হয় আরেক, এটাকে ইংরেজিতে কি বলে বলেন তো? ম্যান প্রপোজেস, তাই না? মনে আছে কিনা? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন, মুনির চৌধুরীর নাটকগুলোর মধ্যে আমরা পাইলাম রক্তাক্ত প্রান্তর, এরপর হচ্ছে কবর, আপনারা জানেন ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। ফরাসি ব্যারাক, এটা মনে রাখবেন। কেমন? দণ্ডকারণ্য, এটা ভালো করে মনে রাখবেন।
উনি বেশ কিছু নাটক, আসলে অনুবাদ নাটক আছে ওনার বেশ কিছু। এর মধ্যে আছে হচ্ছে আপনার কি রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না, মুখরের রমণী বশীকরণ, এটা একটু ভালো করে মনে রাখবেন। মুখরা রমণী বশীকরণ এটা শেক্সপিয়ারের একটা নাটকের বাংলা অনুবাদ, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবেন। ওনার প্রবন্ধ হচ্ছে মীর মানস। ওকে, আপনারা, আমরা কিন্তু অনেকগুলো রাইটার পড়ে ফেলেছি, অনেকগুলো রাইটার পড়ে ফেলেছি। ক্লাসটা কি একটু বেশি বোরিং লাগছে? ক্লাসটা কি একটু বেশি বোরিং লাগছে? আমি কিন্তু একটু পরে আবার যেগুলো পড়েছি তার থেকে কিন্তু প্রশ্ন করব। দেখুন, আমি আবার একটু একটা জিনিস ক্লিয়ার করি, এটা রিভিশন ক্লাস, আমার আসলে খুব বেশি কিছু দেওয়ার নাই এখানে আপনাদেরকে, কেমন? এটা কিন্তু মাথায় রেখে ক্লাসটা করতে হবে। যে দাদা আপনি তো মানে মুখস্থ বলে চলে যাচ্ছেন, এরকম চিন্তা করলে হবে না, কারণ মানে আমি জানি এটা রিভিশন ক্লাস, ঠিক আছে? আমার কাজই হচ্ছে রিভিশন, বাট আমি চেষ্টা করতেছি রিভিশনের পাশাপাশি আপনাদেরকে ক্লাসের মধ্যে পড়াই দেওয়া। হ্যাঁ, ওকে, আসেন শওকত ওসমান। তাহলে শওকত ওসমানের উপন্যাসগুলা 6M ক্লাবে যারা ছিল তাদেরকে আমি শিখাইছিলাম শওকত ওসমানের উপন্যাস মনে রাখার কিভাবে। কেউ কি আছেন 6M ক্লাবের এখানে? 6M ক্লাবের কেউ কি আছেন? হ্যাঁ, শওকত ওসমান হচ্ছে আমাদের বেকারদের জন্য লেখা, আমাদের বেকারদের রাইটার হচ্ছে শওকত ওসমান। আছেন না? তাহলে যারা নাই তাদের উদ্দেশ্যে বলি, উনার উপন্যাস, উনার প্রথম লিখিত উপন্যাস হচ্ছে বনি আদম, কিন্তু গ্রন্থ আকারে প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী, কৃতদাসের হাসি, জলাঙ্গি, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, চোর সন্ধি। কেমন? এগুলো হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস। চলেন আমরা শওকত ওসমানের নিয়ে আমরা দেখি উপন্যাসগুলা আসলে কিভাবে মনে রাখা যায়। একটা কথা মনে রাখবেন, শওকত ওসমান এবং শওকত আলী দুটার মধ্যে কনফিউশন হবে। শওকত ওসমানের উপন্যাস এবং শওকত আলীর উপন্যাস, এই দুটার মধ্যে কনফিউশন হবে, এবং অপশনের মধ্যে শওকত ওসমান এবং শওকত আলী দুইজনের নামই থাকবে, ঠিক আছে? তাহলে আসেন আমরা কিভাবে মনে রাখতে পারি দেখি। ঠিক আছে, আপনি এখন কিসে আছেন? আপনি এখন জাহান্নামে আছেন না? আপনি বেকার, আপনার তো দুনিয়াটা জাহান্নামের মতো, আপনি হচ্ছেন কি জাহান্নামে আছেন, তাই না? জাহান্নামে আছেন, আপনি জাহান্নাম আছেন। তাহলে দেখেন আপনি এখন আসলে বেসিক্যালি কি করতেছেন? আর্তনাদ করতেছেন। কেন আর্তনাদ করতেছেন? আপনার চাকরি নেই তাই আর্তনাদ করতেছেন। আপনাকে ঘিরে আছে দুই সৈনিক, আপনার মা এবং বাবা, দুই সৈনিক হয়েছে আপনাকে কি করতেছে? ঘিরে আছে, আপনাকে সবকিছু থেকে প্রোটেক্ট করতেছেন দুই সৈনিক। আপনার চারপাশে যে আত্মীয় স্বজন আছেন তারা হচ্ছেন নেকড়ে অরণ্য, তারা হচ্ছেন নেকড়ে অরণ্য, যারা আপনাকে মানে কি করতে যাচ্ছেন? খুব লেখ খাইতে যাচ্ছেন, ঠিক আছে? কারণ আপনি বেকার, পদে পদে অপমান করতেছেন, কেমন? ঠিক আছে, দুই সৈনিকের মধ্যে একজন কি আছে? জননী, মানে আপনার মা আছেন না? আপনার মা সহ, আপনার মা এবং বাবা, আপনার জননী এবং বাবা মিলে হচ্ছে দুই সৈনিক, ঠিক আছে? তাহলে আপনি যখন কি কি করবেন? আপনি যখন চাকরি পাবেন তখন আপনি কি হবেন? তখন এখন এই মুহূর্তে আপনি আছেন কৃতদাস, এই মুহূর্তে আপনি কৃতদাস হিসেবে আছেন। আপনি যখন চাকরি পাবেন তখন আপনি জাহান্নাম হইতে বিদায় নিবেন, আপনি যখন চাকরি পাবেন তখন জাহান্নাম হইতে বিদায় নিবেন। তাহলে এভাবে করে আমরা শওকত ওসমানের উপন্যাসগুলো মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি আমি একটু রিক্যাপ করছি, খেয়াল করেন। শওকত, আপনি এখন কোন অবস্থায় আছেন? আপনি এখন কি করছেন? আপনি এখন আর্তনাদ করছেন, চাকরি না পাওয়ার আর্তনাদ করছেন। আপনার চারপাশে ঘিরে আছে অনেক নেকড়ে, আপনি নেকড়ে অরণ্যের মধ্যে বসে আর্তনাদ করছেন। এখন আপনাকে প্রোটেক্ট করছে আপনি, এবং আপনি কৃতদাস, এই মুহূর্তে আপনি কিন্তু সমাজের কাছে, পরিবারের কাছে একজন কৃতদাসের মতো। তো আপনাকে প্রোটেক্ট করছেন আপনার জননী এবং আপনার বাবা, তার মানে দুইজন সৈনিক, ঠিক আছে? আপনি যখন চাকরি পাবেন তখন একটা হাসি দিবেন, সেই হাসিটার নাম হবে কৃতদাসের হাসি, এবং আপনি সেই হাসি দিয়ে কোত্থেকে বিদায় নিবেন? জাহান্নাম হইতে বিদায় নিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আর দেবব্রত দাদা একই, মনে থাকবে তো? ওকে, ইয়েস, বাবা হচ্ছে রাজপুরুষ আর কি, হ্যাঁ, আরো একটা যোগ করলেন উনি। ওকে, তাহলে এগুলো হচ্ছে উপন্যাস, মনে রাখবেন শওকত ওসমানের উপন্যাসগুলো এভাবে করে মনে রাখবেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো দেখেন, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আর্তনাদ। তাহলে দেখেন, মানুষ কখন আর্তনাদ করে? যখন সে মুখের ভাষায় কিছু বলতে পারে না তখনই তো সে আর্তনাদ করে। তাহলে অবশ্যই আর্তনাদ কি হবে? ভাষা আন্দোলন ভিত্তিক হবে। আর্তনাদ মানুষ কখন করে? যখন সে মুখ দিয়ে কথা বলতে পারে না তখনই সে আর্তনাদ করে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন গেল এটা। দেখেন, জাহান্নাম হইতে বিদায়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উনি যে উপন্যাসগুলো লিখেছিলেন তার মধ্যে প্রথম উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, যেটা কেন্দ্রীয় চরিত্র ছিল গাজী রহমান। উপন্যাসের চরিত্র কৃতদাসের হাসি, তাতারি, মেহেরজান, মনে রাখবেন উপন্যাসের চরিত্র হচ্ছে তাতারি এবং মেহেরজান। জননী হচ্ছে ওনার প্রথম উপন্যাস, গ্রন্থ আকারে প্রকাশিত, ঠিক আছে? জাহান্নাম হইতে বিদায় এটা গাজী রহমান, একটু আগে বললাম, এটা মনে রাখবেন। ছোট গল্প গ্রন্থের মধ্যে আছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী পিজরাপোল। পিজরাপোল গল্পটার কথা মনে রাখবেন আলাদাভাবে, এটা পরীক্ষাতে আসতে পারে।
পিজরাপোল শওকত ওসমানের একটা ছোট গল্প গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে সংস্কৃতির চড়াই উতরাই। তাহলে বলেন তো সংস্কৃতির ভাঙা সেতু কার ছিল? সংস্কৃতির ভাঙা সেতু কার ছিল? সংস্কৃতির ভাঙা সেতু কার ছিল? ইলিয়াসের। ওটা ওই প্রবন্ধে কয়টা ছিল? ওই প্রবন্ধে কয়টা 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 প্রবন্ধ ছিল? প্রবন্ধ গ্রন্থটাতে 22টা। আর শওকত ওসমান লিখছে সংস্কৃতির চড়াই উতরাই, চড়াই উতরাই। দেখেন শওকত ওসমান আপনাকে নিয়ে লিখছে, মানে বেকারকে নিয়ে লিখছে। তাহলে বেকাররাও কি করে? চড়াই উতরাই পেরিয়ে তো চাকরি পায়, তাই না? তাহলে চড়াই উতরাই অবশ্যই কে লিখবে? শওকত ওসমান লিখবে। শরৎচন্দ্র বাঙালি কর্তৃক পঠিত সবচেয়ে বেশি পঠিত ঔপন্যাসিকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালি কর্তৃক, এটা আপনাদের এসএসসির বোর্ড বইতে আছে, ঠিক আছে? শরৎচন্দ্র হচ্ছে বাঙালি কর্তৃক পঠিত সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশিবার পড়া ঔপন্যাসিক হচ্ছেন উনি। উনাকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। ওনার প্রথম গল্প যেটা মন্দির, যেটা আপনার হচ্ছে কি একটা পুরস্কার লাভ করে। এবার দেখে বলেন তো ওনার মন্দির গল্পটা কি পুরস্কার লাভ করে? 1903 সালে কুন্তলীন পুরস্কার লাভ করে। কি উপন্যাস, কি পুরস্কার? কুন্তলীন পুরস্কার লাভ করে। কখন কখন লাভ করে? 1903-এ। 1903-এ। কেমন? আচ্ছা, ওনার অনেকগুলো ছদ্মনাম। ওনার ছদ্মনামের মধ্যে উনি অনিলা দেবী, অপরাজিতা দেবী এইসব নামে উনি এইসব ছদ্মনামে লিখতেন। তবে সবচেয়ে বেশি প্রচলিত যেটা, সেটা হচ্ছে অনিলা দেবী ছদ্মনাম। এটা হচ্ছে অনিলা দেবী ছিলেন তার বড় বোন। হ্যাঁ, অনিলা দেবী ছিলেন তার বড় বোন। অনিলা দেবী ছদ্মনামে যে প্রবন্ধ গ্রন্থটা লিখেছিলেন সেটার নাম হচ্ছে নারীর মূল্য। হ্যাঁ, অনিলা দেবী ছদ্মনামে যে প্রবন্ধ গ্রন্থটা লিখেছিলেন এটার নাম হচ্ছে নারীর মূল্য। এটা ওনার বড় বোন ছিলেন, তাই নারীর ইয়া ব্যবহার করতে বলছে, এটা ওনার বড় বোন ছিল, ঠিক আছে? ওকে। ওনার ছোট গল্পগুলোর মধ্যে মনে রাখবেন মহেশ, বিলাসী, অভাগীর স্বর্গ, এই তিনটাই কিন্তু বোর্ড বইতে ছিল। মহেশ আপনারা পড়েছেন কিনা আমি জানি না। গফুর আমেনা তর্করত্ন ছিল, গফুর আমেনা তর্করত্ন ছিল, আমি পড়েছি, আপনারা পড়েছেন কিনা আমি জানি না। বিলাসী গল্পটা হচ্ছে, আমি প্রেম টেম করতাম তো বিলাসী গল্পটা আমি প্রচুর অনেকবার পড়ছি, আমার খুব ভালো লাগতো বিলাসী গল্পটা। বিশেষ করে হচ্ছে হিন্দু সমাজের যে প্রচলিত কুসংস্কার, জাত জাত প্রথা বা এগুলো নিয়ে যে কুসংস্কার ছিল, এটা নিয়ে ছিল, এই কারণে এটা আমাকে আরো বেশি অ্যাট্রাক্ট করতো, ঠিক আছে? সঙ্গত কারণেই, সঙ্গত কারণ সেটা বলছি না। তাহলে ন্যাড়া বিলাসী মৃত্যুঞ্জয় ছিল এই বিলাসী গল্পের চরিত্র আর কি, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে এখানে বিলাসী গল্পের একটা একটা ইয়া আমার খুব ইয়া লাগতো। ওই যে মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিছিল, হ্যাঁ, তখন নেরা বলতেছিল অনেক জায়গা থেকে ওঝা টোঝা আসছে না, ওঝা আসার পরে যখন দেখতেছে বিষ কথা শুনতেছে না, তখন বিষকে এমন অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করছিল ওঝারা। বিষের যদি কান থাকতো তাহলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় পুরা দেশ ছাড়িয়ে সেদিন পালাইতো। মানে যখন দেখতেছে হচ্ছে তারা অনেক মন্ত্রণান্ত করতেছে, কিন্তু মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ার পর মৃত্যুঞ্জয় সুস্থ হচ্ছে না, তখন তারা বিষের উপর অকথ্য ভাষায় বিষকে গালাগালি করতেছিল, মানে সাপের বিষকে আর কি। মানে সাপের বিষ যে বাঙালির বিষ নয়, ঠিক আছে? এ ধরনের একটা লাইন আছে, এটা প্রচুর মজা পাইছি। আর একটা হচ্ছে অভাগীর স্বর্গ। আচ্ছা, অভাগীর স্বর্গ কি পড়েছেন আপনারা? অভাগীর স্বর্গ কি পড়েছেন? আচ্ছা, আপনার প্রশ্ন আসতে পারে, স্যার এগুলা কেন আপনি এত ডিটেইলে বলতেছেন? কারণ ভাই এগুলো বোর্ড বইতে আছে, তো এগুলো পরীক্ষাতে আসতে পারে। অভাগীর স্বর্গ যদি পড়ে থাকেন, অভাগীর তো অভাগী তো হচ্ছে, অভাগীর ছেলের নাম হচ্ছে কাঙালি। অভাগীর ছেলের নাম কিন্তু কাঙালি, যদিও মেয়েবাচক, কিন্তু কাঙালি হচ্ছে অভাগীর ছেলে। তো অভাগীর জামাইয়ের নামটা কি ছিল, মানে স্বামীর নাম কি ছিল বলেন তো? রসিক বাঘ। এখানে শরৎচন্দ্র মজা করে লিখছিল, বাঘ আর এক বাঘিনীকে নিয়ে কোথায় চলে গেছিল? অন্য গ্রামে চলে গেছিল, মানে বাঘ আর একটা বিয়ে করছিল আর কি, বাঘ আর এক বাঘিনীকে নিয়ে চলে গেছিল, এরকম একটা লাইন আছে, পরে মজা পাইছি। যাই হোক, ওকে, চলেন তাহলে আমরা দেখি ওনার উপন্যাস বড় দিদি। শ্রীকান্ত হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস, এটা আত্মজৈবনিক উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসের যে চরিত্র, কিশোর চরিত্র ছিল ইন্দ্রনাথ। এই ইন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র, এটা আমরা মনে রাখবো। ওনার বাজেয়াপ্ত উপন্যাস হচ্ছে পথের দাবি, বিরাজ বউ, দেনা পাওনা। দেনা পাওনা ছোট গল্পকার, দেনা পাওনা ছোট গল্পকার। তারপর পরিণীতা দত্তা, চরিত্রহীন, মেজদিদি, বৈকুণ্ঠের উইল, এগুলো হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস। আমাকে একটু বলেন, বৈকুণ্ঠের উইল যদি শরতের হয়, কৃষ্ণকান্তের উইল তবে কার? বৈকুণ্ঠের উইল যদি শরতের হয়, কৃষ্ণকান্তের উইল তবে কার? বঙ্কিমের। কার? বঙ্কিমের। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট ইউ আর। ওকে, আচ্ছা, তাইলে আসেন, এগুলো হচ্ছে ওনার উপন্যাস। শ্রীকান্ত, বলেছিলাম শ্রীকান্ত হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। এই উপন্যাসটা 4টা খণ্ডে বিভক্ত। এখানে চরিত্রগুলো হচ্ছে শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ। কেমন? গৃহদাহ। গৃহদাহ হচ্ছে কি নিয়ে? গৃহদাহ হচ্ছে ত্রিভুজ প্রেমের একটা উপন্যাস। কি প্রেমের? ত্রিভুজ প্রেমের উপন্যাস। ত্রিভুজ প্রেম মানে তো আপনারা বুঝেন, বাংলা ভাষায় যেটাকে আমরা পরকিয়া বলি আর কি, তাই না? এরকমই তো কথাটা। তাহলে দেখেন কিভাবে মনে রাখবেন এটা ত্রিভুজ প্রেম, এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন এভাবে করে, যদি
আমার যে ভাইয়েরা এখানে আছেন তারা যদি এইসব কিছুতে আবদ্ধ হয়ে যান তাইলে গৃহের মধ্যে তো দাহই হবে, আগুনই জ্বলবে, তাই না? সো গৃহে যদি আগুন জ্বলে তাহলে নাম তো গৃহ দাহই হবে। সো ত্রিভুজ প্রেমের পরিণতি সবসময় দাহ হয়, গৃহদাহ। তাহলে গৃহদাহের কি হবে? ত্রিভুজ প্রেম। তাহলে কে কে করছে? মহিম, সুরেশ, এগুলো হচ্ছে চরিত্র। কেমন? যেটা বলছিলাম, ত্রিভুজ প্রেম মানেই হচ্ছে গৃহদাহ। ত্রিভুজ প্রেম থাকলেই হচ্ছে কি হবে? গৃহে দাহ হবে, এটাই স্বাভাবিক। ত্রিভুজ প্রেম থাকলে গৃহে কি হবে? দাহ হবে, সেটাই স্বাভাবিক। কেমন? ওকে ওকে। ওনার শরতের আরো কিছু উপন্যাসের মধ্যে হচ্ছে চরিত্রহীন একটা উপন্যাস আছে, চরিত্রহীন উপন্যাস আছে। কেমন? এরপর হচ্ছে আপনার পথের দাবি, যেটা হচ্ছে আপনার কি হয়েছিল, ব্রিটিশ সরকার কর্তৃক কি করা হয়? নিষিদ্ধ করা হয়। ব্রিটিশ সরকার কর্তৃক যেটা নিষিদ্ধ করা হয় আর কি। কেমন? পথের দাবির উপন্যাসের চরিত্র হচ্ছে সব্যসাচী, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? একজন বলুন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? যাচ্ছে, হ্যাঁ, ওকে। তাহলে দেখেন আমরা শ্রীকান্ত উপন্যাসের চরিত্রগুলো একটু দেখি। শ্রীকান্ত উপন্যাসের চরিত্রের মধ্যে আছে শ্রীকান্ত রাজলক্ষ্মী, শ্রীকান্ত ইন্দ্রনাথ, এটা আমরা জানি। তারপর হচ্ছে দেবদাস। দেবদাস তো আমরা সবাইকে ভুলে যেতে পারি, কিন্তু আপনার হচ্ছে মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রায়কে তো আমরা চাইলেও ভুলতে পারবো না, সেই সাথে শাহরুখ তো আছেই। তাহলে দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, এগুলো হচ্ছে দেবদাস উপন্যাসের চরিত্র। আমরা মোটামুটি এটা জানি, তো এটা আমার আসলে পড়তে হবে না। আপনি যেটা করতে হবে আপনার হচ্ছে, আমরা যেগুলো জানি আসলে আমাদের পড়াশোনাটা কেমনে হয় আমি একটু বলি। আপনার একটু আমার অভিজ্ঞতা থেকে একটু একটা জিনিস শেয়ার করি আপনাকে। আপনার আসলে আপনি যখন পড়েন তখন কি করেন? আপনি যা জানেন তাই পড়েন, অর্থাৎ আপনি আপনার কমফোর্ট জোনেই পড়াশোনা করেন। কিরকম কমফোর্ট জোনে? আপনি যেটা জানেন সেটাই আপনি কি করতে চান? পড়তে চান। যেমন মনে করেন এখানে এই স্লাইডটা যদি আমি চিন্তা করি, এই স্লাইডে আসলে আমরা কি পড়বো? এই স্লাইডে আমরা পড়বো দেবদাস। হ্যাঁ, দেবদাস উপন্যাসের চরিত্র কি? দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী। হ্যাঁ, দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী দেবদাস উপন্যাসের চরিত্র। হ্যাঁ, দেখেন কিন্তু একই সাথে গৃহদাহ উপন্যাসের যে চরিত্র আছে মহিম, সুরেশ, অচলা, এটার দিকে কিন্তু আপনার চোখ যাচ্ছে না। দেখেন ওই যে এই পুরো স্লাইডে আপনি যেটা জানেন, যেটা আপনার কমফোর্ট কমফোর্ট জোনেই চোখ যায়, ওই কমফোর্ট জোনে আপনি বারবার পড়েন। এই কারণেই আসলে আপনি একই পড়া পড়েন, পরীক্ষাতে পারেন না। আসলে আপনি যখন জব সলিউশন করবেন বা যে কোনো পড়া যখন করবেন, তখন যেটা করবেন, যেগুলো আপনি জানেন সেগুলোকে ক্রস দিয়ে দিবেন। যেগুলো আপনি জানেন ওগুলোকে আপনি ক্রস দিয়ে দিবেন। কেমন? তাহলে দেখবেন এরপর দেখবেন পড়া আসলে থাকে হচ্ছে কম। আপনার কাছে মনে হয় অনেক পড়া, কিন্তু এই অনেক পড়ার মধ্যে 50 থেকে 60% আসলে আপনি জানেন। যেগুলো জানেন আপনি ওগুলোই বারবার পড়ছেন, নতুন কিছু পড়ছেন না। এটাই আসলে সমস্যা হয়ে যায়। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন আমি বললাম গৃহদাহ, ত্রিভুজ প্রেম থাকলে গৃহতে আগুন জ্বলবে। তাহলে ত্রিভুজ প্রেমের চরিত্রগুলো কি কে ছিল? মহিম, সুরেশ, অচলা। অচলা মানে যে চলতেছে না, তাহলে অচলা না চললে তো এরকম হবেই। তাহলে হচ্ছে মহিম, সুরেশ, অচলা, এটা। দেনা পাওনা উপন্যাস, দেনা পাওনা উপন্যাসের চরিত্র হচ্ছে ষোড়শী, নির্মল। ওকে, আচ্ছা। বিখ্যাত ছোট গল্পগুলোর মধ্যে আছে মন্দির, বিলাসী, আমরা জানি এটা ভুলবো না, পড়তে হবে না। মহেশ, আমরা জানি পড়তে হবে না। অবাগী স্বর্গ, আমরা জানি পড়তে হবে না। তাহলে এই স্লাইডে আপনার পড়ার মতো জিনিস আছে একটাই, মন্দির। এটা আপনার ভালো করে পড়তে হবে। কে কে? অপর্ণা, অমরনাথ। নাটক দেখেন, বিজয়া একটা নাটক আছে। এই যে শরতের বিজয়া নাটক, এই নাটকটা কোন উপন্যাসের নাট্যরূপ? দত্তা উপন্যাসের নাট্যরূপ। এটা ভালো করে মনে রাখবেন। পল্লী সমাজ উপন্যাস, শরতের পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ হচ্ছে রমা। আর ষোড়শী হচ্ছে দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ। আচ্ছা, একটা প্রশ্ন করি, ষোড়শী কোন সন্ধি বলেন তো দেখি? ষোড়শী কোন সন্ধি বলেন তো? ষোড়শী কোন সন্ধি বলেন তো? কি ধরনের সন্ধি? কে পারবেন? ষোড়শী কি ধরনের সন্ধি ছিল? ব্যঞ্জন। কি ধরনের ব্যঞ্জন? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। মনীষা ও পতঞ্জলি, একাদশী বৃহস্পতি ও ষোড়শীতে গোষ্পদে তস্করকে তস্করকে দেখে কি করলো? পরস্পর আশ্চর্য হলো। ঠিক আছে? ওকে, তাহলে এটা কি সন্ধি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, মনে রাখবেন। ওকে। নারীর প্রবন্ধ রচনা ছিল নারীর মূল্য, যেটা অনিলা দেবী ছদ্মনামে তিনি লিখতেন। এটা কার বলেন তো দেখি? এটা কার চেহারা দেখাচ্ছে? এটা কে? ওয়ালিউল্লাহ। কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। ওকে, আমরা অনেক কিছু পড়াই ফেলছি, অনেক কিছু আমরা পড়াই ফেলছি। এবার আসেন আমরা একটু প্রশ্ন করি, কিছু প্রশ্ন নেই। ত্রিভুজ প্রেমের চরিত্র অঙ্কিত হয়েছে কোন উপন্যাসে? ত্রিভুজ প্রেমের চরিত্র অঙ্কিত হয়েছে কোন উপন্যাসে? ষোড়শী শরৎচন্দ্রের কি জাতীয় গ্রন্থ? ষোড়শী শরৎচন্দ্রের কি জাতীয় গ্রন্থ? ষোড়শী শরৎচন্দ্রের কি ধরনের গ্রন্থ? শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি? শরতের শ্রেষ্ঠ রচনা কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে শরৎকে ডিলিট উপাধি প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে? কত সালে? 26 না 36? 26 নাকি 36? 36-এ, 36-এ।
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রের নাম কি? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রের নাম কি? ওনার একটা অসমাপ্ত মানে শরতের একটা অসমাপ্ত উপন্যাস ছিল শেষের পরিচয়। এই শেষের পরিচয় উপন্যাসটা কমপ্লিট করেন রাধারানী দেবী। মনে রাখবেন কথাটা, রাধারানী দেবী শরৎচন্দ্রের শেষের পরিচয় নামে যে অসমাপ্ত উপন্যাস ছিল সেটা শেষ করেন। কৃতদাসের হাসি কার রচনা? কৃতদাসের হাসি কার রচনা? কৃতদাসের হাসি কার রচনা? মনে রাখবেন কৃতদাসের হাসি এই উপন্যাসের জন্য শওকত ওসমান 1966 সালে আদমজি পুরস্কার লাভ করেন। আদমজি পুরস্কার 1966 সালে। আর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী যে গল্প ছিল, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্প গ্রন্থের জন্য তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন। ফিলিপস পুরস্কার লাভ করেন। আচ্ছা, শওকত ওসমানের শিশুতোষ গ্রন্থ আছে, কেউ কি বলতে পারবেন শিশুতোষ গ্রন্থ কি? আচ্ছা, বললাম ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্প গ্রন্থের জন্য তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন। আমাকে বলেন তো ওনার শিশুতোষ গ্রন্থ কি ছিল? ও ভেরি গুড, ভেরি গুড, ওটেন সাহেবের বাংলো। সাবাস। আরেকটা বলেন তো, শিশু মানে খুদে, তাহলে খুদে কি হবে? সোশ্যালিস্ট। খুদে সোশ্যালিস্ট, খুদে সোশ্যালিস্ট এবং ওটেন সাহেবের বাংলো, এই দুইটা মনে রাখলেই চলবে। মেহেরজান চরিত্রটা কোন উপন্যাসের? মেহেরজান চরিত্রটা কোন উপন্যাসের? কৃতদাসের হাসির। শওকত ওসমান ব্যতীত জননী উপন্যাসটি কে লিখেছেন? শওকত ওসমান ব্যতীত জননী উপন্যাসটি আর কে লিখেছেন? শিক্ষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন কে? শিক্ষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন কে? শিক্ষা আন্দোলন বলেন, কালকে পড়াইছিলাম। মানিক তো জড়িত ছিল না, কে জড়িত ছিল? অনেকেই জড়িত ছিল। মোতাহের তার মধ্যে কে আছে? মোতাহের অন্যতম। আসেন, সৈয়দ ওয়ালিউল্লাহ। আমি এর আগের গুলো থেকে প্রশ্ন করব, মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন করব, উত্তর দিবেন। একই যাকে পড়াচ্ছি তার থেকেই না, এর আগে যা পড়াইছি বা পড়েছেন তার থেকে প্রশ্ন করব। সো যে কোনো জায়গা থেকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ, আমার বাসার পাশেই ওনার জন্ম, মানে আমার বাসার পাশে মানে আমার শহরে আর কি, আমার কাছাকাছি চট্টগ্রামের 16 শহর, ঠিক আছে। ওনার উপন্যাসের মধ্যে আছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, এগুলো হচ্ছে ওনার উপন্যাস। লাল সালু হচ্ছে ওনার প্রথম উপন্যাস, যেটা মাজার কেন্দ্রিক ব্যবসা ও কুসংস্কার এবং ধর্মীয় যে ভণ্ডামি আছে এগুলো নিয়ে রচিত। এখানে মজিদ, জমিলা, রহিমা খালেক ব্যাপারী হচ্ছে এটার কেন্দ্রীয় চরিত্র। লাল সালুটা এখনো এসএসসির বইতে উপন্যাস হিসেবে আছে, কাজে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। লাল সালু হচ্ছে ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস। এটা মনস্তাত্ত্বিক অস্তিত্ববাদী উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা, এটা আরএফ আলী এবং কাদের, কাদো নদী কাদো, ঠিক আছে। এটা হচ্ছে ওনার আরেকটা উপন্যাস। গল্প গ্রন্থ কথা মনে রাখবেন, নয়ন চারা এবং দুই তীর ও অন্যান্য গল্প, এই দুইটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প গ্রন্থ। প্রথম গল্প ছিল হঠাৎ আলোর ঝলকানি। ওয়ালিউল্লাহর প্রথম গল্প ছিল হঠাৎ আলোর ঝলকানি। উনি বেশি প্রমিনেন্ট হচ্ছে ওনার নাটকের জন্য। বহিপীর, তরঙ্গভঙ্গ এবং সুরঙ্গ, এই নাটকগুলো হচ্ছে উনার। এর মধ্যে বহিপীর নাটকটা আবার কিসে আছে? এসএসসির বইতে আছে বহিপীর, ঠিক আছে। বহিপীর, তাহলে বহিপীর এটা এসএসসির বইতে আছে। বহিপীর মানে এখানে একজন পীর সাহেবের কথা বলা হয়, যিনি বইয়ের যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজে কথা বলে বলে তার নাম হয়ে যায় বহিপীর। চলচ্চিত্র, ওনার লাল সালু নিয়ে তানভীর মোকাম্মেল কি করেছেন? চলচ্চিত্র নির্মাণ করেছেন। ওকে, আসেন আমরা শামসুর রহমান। আচ্ছা, শামসুর রহমানের নামটা লিখেন তো সবাই। রহমান নয়, আচ্ছা লিখার দরকার নাই। শামসুর রহমান নয়, হবে কি রাহমান। শব্দটা কি? শামসুর রাহমান, রাহমান, কেমন, নট রহমান। ওনাকে বাংলা সাহিত্যের সার্বক্ষণিক কবি বা নাগরিক কবি বলা হয়। আচ্ছা, বাংলা সাহিত্যের নাগরিক কবি যদি প্রশ্ন আসে, উত্তর কি হবে বলেন? নাগরিক কবি কিন্তু একজন নয়, অনেকজন। কি কি আছে, কয়টা নাম আছে বলেন? সমর সেন, ভেরি গুড। আর কি আছে? ভরতচন্দ্র, প্রথম নাগরিক কবি ভরতচন্দ্র। এটা ছাড়া শামসুর রহমানও কিন্তু কি, শামসুর রহমানও কিন্তু নাগরিক কবি নামে পরিচিত। ওনার অনেকগুলো ছদ্মনাম, ওনার ডাক নাম হচ্ছে বাচ্চু, কিন্তু ওনার অনেকগুলো ছদ্মনাম আছে। ছদ্মনামের মধ্যে আছে সিন্দাবাদ, চক্ষুষ্মান, মজলুম, আদিব, মানে বিপন্ন লেখক। মুক্তিযুদ্ধের সময় বেসিক্যালি উনি মজলুম আদিব এই ছদ্মনামে লিখতেন। এটা ছাড়া মৈনাক নামেও তার ছদ্মনাম আছে। ওনার উপন্যাস হচ্ছে অক্টোপাস, অদ্ভুত, আধার এক, এলো সে অবেলায়, নিয়ত, মন্তাজ। উনার যে শিশুতোষ গ্রন্থগুলো আছে তার মধ্যে আছে এলাটিং বেলাটিং, ধান মানলে কুড়ো দেব, ঠিক আছে। এই দুইটা মনে রাখবেন, এলাটিং বেলাটিং এবং ধান মানলে কুড়ো দেব, এগুলো হচ্ছে ওনার শিশুতোষ গ্রন্থ, এটা মনে রাখবেন। আর ওনার আত্মজীবনীয় স্মৃতিকথার মধ্যে আছে কালের ধুলোয় লেখা, স্মৃতির স্বর। আমি স্লাইডে যাব, জাস্ট একবার একটু বলে যাচ্ছি আর কি।
উনি সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে ওনার কাব্যগ্রন্থের জন্য। ওনার কাব্যগ্রন্থের মধ্যে প্রথম কাব্যগ্রন্থ যেটা, সেটা হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এটা ছাড়া রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলোকে, দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, এগুলা মনে রাখবেন। বন্দি শিবির থেকে এটা মনে রাখবেন, কেমন? আসেন আমরা দেখি স্লাইডে কি আছে। রোমান্টিকতার সাথে সমাজ মনস্কতার সংমিশ্রণ ঘটিয়েছিলেন। তিনি নাগরিক কবি হিসেবে খ্যাত। উনার ছদ্মনামের মধ্যে দেখেন এই যে মৈনাক, আমি বলেছিলাম মৈনাক ছদ্মনামে উনি লিখতেন, ঠিক আছে। চক্ষুষ্মানের কথা বলেছি, সিন্দাবাদ ছদ্মনামে লিখতেন, তবে উনি মুক্তিযুদ্ধের সময় লিখেছেন এটা মজনু আদিব ছদ্মনামে, যার ইয়া হচ্ছে বিপন্ন লেখক। কাব্যগ্রন্থের মধ্যে আছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা হচ্ছে ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটা ছাড়া বন্দি শিবির থেকে, এটা খুব ভালো করে মনে রাখবেন, বন্দি শিবির থেকে এটা খুব ভালো করে মনে রাখবেন। বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট, উঠের পিঠে চলছে স্বদেশ, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলোকে, দিব্যরথ, কেমন? ইকারুসের আকাশ, ফিরিয়ে নাও ঘাতক কাটা, নিজ বাসভূমে, এটাও স্টার চিহ্ন। আমি বন্দি শিবির থেকে এবং নিজ বাসভূমে এই দুইটাতে স্টার চিহ্ন দিলাম, এটা খুব ভালো করে মনে রাখবেন এই দুইটা, কারণ আছে। উনি বন্দি শিবির থেকে এটা মজনু আদিব ছদ্মনামে লিখেছেন। মনে রাখবেন ওনার এইখানে 38টা কবিতা ছিল। এই 38টা কবিতার মধ্যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে, এই কবিতাটা তো আমরা সবাই জানি, সাকিনা বিবির কপাল ভাঙলো, ঠিক আছে, স্মৃতি সিঁদুর মুছে গেল হরিদাসীর, হ্যাঁ, এটা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটা। এবং স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, ঠিক আছে, মহান পুরুষ, এই যে কবিতা দুইটা, এই কবিতা দুইটা কিন্তু ওনার বেশ উল্লেখযোগ্য এবং খুব নামকরা কবিতা। এই কবিতাগুলো কিন্তু বন্দি শিবির থেকে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এগুলো পরীক্ষাতে অসংখ্যবার এসেছে। কাজেই এইটা অবশ্যই মনে রাখবেন, বন্দি শিবির থেকে স্টার চিহ্ন দিয়েছি এই কারণে। এরপর হচ্ছে উদ্ভট, উঠের পিঠে চলছে স্বদেশ, এটা আছে, এটাও গুরুত্বপূর্ণ। ওনার প্রথম কবিতা হচ্ছে 1949, 1949 হচ্ছে ওনার প্রথম কবিতা, 1949 হচ্ছে ওনার প্রথম কবিতা। আর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এটা ছাড়া ওনার বিখ্যাত কবিতা এর মধ্যে আছে, আর এর মধ্যে আছে হচ্ছে বর্ণমালা আমার দুঃখিনী, বর্ণমালা, আসাদের শার্ট, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বুকে তার বাংলাদেশের হৃদয়। উপন্যাসের মধ্যে আছে অক্টোপাস, অদ্ভুত, আধার এক, নিয়ত, মমতাজ, এলো সে অবেলায়। আত্মস্মৃতি তো আপনাদেরকে অলরেডি বলেছি, স্মৃতির শহর, কালের ধুলোয় লেখা। উনার সম্পাদিত পত্রিকা দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা, দরকার নাই, জাস্ট মনে রাখতে পারলে মনে রাখবেন, ইম্পর্টেন্ট নয়। হাসান আজিজুল হকে পরে যাচ্ছি। শামসুর রহমানকে খতম করা ডিফিকাল্ট হবে, আসেন শামসুর রহমান থেকে আমরা একটু ভালো মতো কিছু কোয়েশ্চেন সলভ করি। আমি যে কোয়েশ্চেন গুলো সলভ করছি এগুলো কিন্তু বিগত কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে একই সাথে, ঠিক আছে। আমি অপশন বলবো কিনা চিন্তা, আচ্ছা, বিধ্বস্ত নীলিমা এটা কি ছিল? শামসুর রহমানের কি ছিল বলেন তো? বিধ্বস্ত নীলিমা আমাকে একটু বলেন তো। দুই হাতে দুই আদিম পাথর, এটা কার রচনা? দুই হাতে দুই আদিম পাথর, এটা কার রচনা বলেন তো দেখি? দুই হাতে দুই আদিম পাথর, দুই হাতে দুই আদিম পাথর কার রচনা? এই আর পারতেছে না, কি হাবিব? আহসান হাবিব। আচ্ছা, নিজ বাসভূমে কার রচনা তাইলে? নিজ বাসভূমে, নিজ বাসভূমে কার রচনা? শামসুর রহমান। নিজ বাসভূমে কার রচনা? শামসুর রহমান। এলাটিং বেলাটিং এবং ধান মানলে কুড়ো দেব, এটা কি ধরনের রচনা? কি ধরনের রচনা? শিশুতোষ। আমি চারটা অপশন বলছি, আপনারা একটা উত্তর করবেন। নিরন্তর ঘণ্টাধ্বনি, নির্জন স্বাক্ষর, নির্বাণ, নিরলোকে, দিব্যরথ, এর মধ্যে শামসুর রহমানের কোনটি? নিরন্তর ঘণ্টাধ্বনি, নির্জন স্বাক্ষর, নির্বাণ, নিরলোকে, দিব্যরথ। চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? এই নিরন্তর ঘণ্টাধ্বনি জাহানারা ইমামের। নিরন্তর ঘণ্টাধ্বনি কার? নিরন্তর ঘণ্টাধ্বনি কার ছিল? জাহানারা ইমামের ছিল? কে কি বলে এইসব? আগে বলেন, নিরন্তর ঘণ্টাধ্বনিটা আগে বলবেন। ওটা কার ছিল? সেলিনা হোসেনের ছিল না? আমাদের সময় তো সেলিনা হোসেনের ছিল, ওটা চেঞ্জ হলো কবে? আচ্ছা, চাঁদের অমাবস্যা হচ্ছে সমীক্ষণমূলক হচ্ছে উপন্যাস ছিল। নয়নচারা কি বলেন তো দেখি? নয়নচারা, নয়নচারা কি? গল্প গ্রন্থ। নয়নচারা হচ্ছে কি? গল্প গ্রন্থ। নয়নচারা কি? গল্প গ্রন্থ। বহিপীর কার রচনা এবং এটা কি ধরনের গ্রন্থ? বহিপীর কার রচনা এবং কি ধরনের গ্রন্থ? পুতুল নাচের ইতিকথা কার লেখা? পুতুল নাচের ইতিকথা কার লেখা? পুতুল নাচের ইতিকথা কার লেখা? আধুনিক পুতুল নাচের ইতিকথা কার লেখা? আধুনিক পুতুল নাচের ইতিকথা কার লেখা? বলেন, আধুনিক পুতুল নাচের ইতিকথা কার লেখা? আমি 6M ক্লাবে পড়াইছিলাম, 6M এ যারা আছেন তারা অ্যাটলিস্ট বলেন। কই আনসার কই? অশোক সৈয়দ, ভেরি গুড। আব্দুল মান্নান সৈয়দ, সাবাস। আব্দুল মান্নান সৈয়দের, কেমন? আব্দুল মান্নান সৈয়দের, থ্যাংক ইউ। যারা মনে রাখছেন ধন্যবাদ, যারা মনে রেখেছেন ধন্যবাদ। আসেন আমরা হাসান আজিউল হককে দেখি। হাসান আজিউল হককে দেখি। ছোট গল্পের বরপুত্র বলা হয় হাসান আজিউল হককে।
হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি জরুরি যেটা আত্মজহ একটি করবী গাছ, এটা ভালো করে মনে রাখবেন। এটা ছাড়া হচ্ছে জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতাল, এই চারটা মনে রাখবেন ভালো করে, এবং রেড চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে দেশ বিভাগ নিয়ে, আত্মজহ একটি করবী গাছ, এটা দেশ বিভাগ নিয়ে। নামহীন গোত্রহীন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, নামহীন গোত্রহীন এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ওনার উপন্যাস। উনি সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছেন আগুন পাখি উপন্যাসের জন্য। এটা ছাড়া ওনার প্রথম উপন্যাস হচ্ছে শামুক, সাবিত্রী উপাখ্যান নামে উনি একটি উপন্যাস লিখেছিলেন। হাসান আজিজুল হকের নাটক চন্দর কোথায়, এটা মনে রাখবেন, চন্দর কোথায় নাটকটা হাসান আজিজুল হকের। আহসান হাবিব একটু আগে আপনারা আনসার করেছেন, আহসান হাবিব ছিলেন কবি এবং সাংবাদিক। ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাত্রি শেষ। সারা দুপুর হচ্ছে ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আপনারা অনেকেই যেটা আনসার করেছিলেন সেটা হচ্ছে এটা দুই হাতে দুই আদিম পাথর, এটা কার রচনা, আপনারা অনেকেই সঠিক আনসার করেছেন। এটা ছাড়া বিদীর্ণ দর্পণে মুখ, এটা ভালো করে মনে রাখবেন, কারণ বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা কিন্তু এইচএসসির বইতে আছে। সেই কবিতাটার নাম কি? বিদীর্ণ দর্পণে মুখ থেকে একটা কবিতা আছে, সেই অস্ত্র। এইচএসসির বইতে যেহেতু আছে প্রশ্ন আসতে পারে, সেই অস্ত্র কবিতাটি আহসান হাবিবের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থে। এটা ছাড়া দেখেন ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। এটা ছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, সারা দুপুর হচ্ছে ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ওনার উপন্যাসের মধ্যে আছে রানী খালের সাঁকো, জাফরানি রং পায়রা, অরণ্য নীলিমা। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। আপনারা যদি চান আমি কিছু প্রশ্ন করতে পারি। জীবনানন্দ দাশকে আপনাদেরকে পড়ানো হয়েছিল নাকি রিভিশন হয়েছে? রিভিশন কি হয়েছে? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কি বলেন? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কি? বেলা অবেলা কালবেলা। বেলা অবেলা কালবেলা কি ধরনের গ্রন্থ? আপনাদের কাছে আমার প্রশ্ন, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন কে? বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে পরাবাস্তববাদী কবি বলেছেন কে? জীবনানন্দ দাশকে পরাবাস্তববাদী কবি বলেছেন কে? পরাবাস্তববাদী কবিতা, সরি কবি। জীবনানন্দ দাশকে পরাবাস্তববাদী কবি বলেছেন কে? অন্নদাশঙ্কর রায় ওনাকে কি বলেছেন? জীবনানন্দ দাশকে অন্নদাশঙ্কর রায় কি বলেছেন? অন্নদাশঙ্কর রায় বলেছে শুদ্ধতম কবি। শুদ্ধতম কবি বলেছেন, তাই না? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, নিরাশাকারোজ্জ্বল চেতনা বলতে কে পরিচিত? বাংলা সাহিত্যে নিরাশাকারোজ্জ্বল চেতনা নামে কে পরিচিত? সুধীন্দ্রনাথ দত্ত। উনাকে নিরাশাকারোজ্জ্বল চেতনা এই কথাটা কে বলেছেন? উনাকে নিরাশাকারোজ্জ্বল চেতনা এই কথাটা কে বলেছেন? বাংলা সাহিত্যের ক্লাসিক কবি নামে কে পরিচিত? বাংলা সাহিত্যের ক্লাসিক কবি নামে কে পরিচিত? সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে তন্নি। তিনি এটা কাকে উৎসর্গ করেন? চার অধ্যায় কার রচনা? চার অধ্যায় কার রচনা? চার অধ্যায় কার রচনা? কি ধরনের রচনা? চার অধ্যায় কার রচনা এবং কি ধরনের রচনা? ভারতের মহাকবি নাম উপাধি কে দিয়েছেন? রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধি কে দিয়েছেন? টিসি লিজন। ভেরি গুড। কবিতার কথা কার রচনা? কবিতার কথা কার রচনা এবং এটি কি? একটি কালো মেয়ের কথা কার রচিত উপন্যাস? একটি কালো মেয়ের কথা কার রচিত উপন্যাস? আচ্ছা, তারাশঙ্কর কি আপনাদেরকে রিভিশন করানো হয়েছে? তারাশঙ্কর কি রিভিশন হয়েছে? দেখি বলেন, তারাশঙ্করের ত্রয়ী উপন্যাসের নাম বলেন। একটি কালো মেয়ের কথা হচ্ছে তারাশঙ্করের উপন্যাস। তারাশঙ্করের ত্রয়ী উপন্যাসের নাম বলেন। ধাত্রীদেবতা, গণদেবতা এবং পঞ্চগ্রাম। তারাশঙ্করের একটা বিখ্যাত আপনার হচ্ছে উপন্যাস আছে, কবি উপন্যাস। কবি উপন্যাস, এই কবি উপন্যাস কোন শ্রেণীকে নিয়ে লেখা? ডোম সম্প্রদায়কে নিয়ে। ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে হাসুলি বাকের উপকথা। এটা কাদেরকে নিয়ে লেখা? হাসুলি বাকের উপকথা, এটা কাদেরকে নিয়ে লেখা? কাহার বা পালকি বাহক বা কাহার, পালকি বাহক বা কাহার, ঠিক আছে? মনে রাখবেন, ওনার ত্রয়ী উপন্যাসের মধ্যে প্রথম যেটা ধাত্রী দেবতা, এই উপন্যাসের আগের নাম ছিল জমিদারের মেয়ে। মেঘমল্লার কার গল্প? মেঘমল্লার কার রচিত গল্প? মেঘমল্লার কার রচিত গল্প? বিভূতিভূষণ। বাংলা সাহিত্যের ওয়ান অফ দা বেস্ট ক্যারেক্টার হচ্ছে অপু ক্যারেক্টারটা। অপু ও দুর্গা ক্যারেক্টারটা কোন উপন্যাসের? পথের পাঁচালী। চারটা অপশন বলছি, শুনেন আগে মন দিয়ে। চারটা অপশন বলছি, মন দিয়ে শুনবেন।
রৌদ্র করটিতে নিজ বাসভূমে বন্দি শিবির থেকে বন্দির বন্দনা, এর মধ্যে কোনটি ভিন্ন? রৌদ্র করটিতে নিজ বাসভূমে বন্দি শিবির থেকে বন্দির বন্দনা, কোনটি ভিন্ন? ভেরি গুড, তাহলে বলেন বন্দির বন্দনা কার রচনা? বন্দির বন্দনা কার রচনা? বন্দির বন্দনা কার রচনা? বন্দির বন্দনা কার রচনা? বাকিগুলো কার রচনা বলেন? বন্দির বন্দনা হচ্ছে বুদ্ধদেব বসুর দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল, এটা মনে রাখবেন। আর বাকিগুলো হচ্ছে কার? শামসুর রহমানের। বাকিগুলো কার? শামসুর রহমানের। আপনাদের সোফার আমি যা দেখেছি, আপনাদের বাংলা প্রিপারেশন যা আমি দেখেছি, আই এম হাইলি ইমপ্রেসড। বিসিএস প্রিলিতে বাংলা সাহিত্যে ভালো করতে এর চেয়ে বেশি প্রিপারেশন লাগে বলে আমার পার্সোনালি আমার মনে হয় না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে ঠান্ডা মাথায় জাস্ট এক্সাম হলে ডেলিভার করা। সত্যি কথা বলতে আমি মানে খুবই স্যাটিসফাইড আপনাদের ক্লাসে, আপনাদের যে ফিডব্যাক পাচ্ছি সেটা নিয়ে। ঠিক আছে, সো খুব ভালো। আপনারা জাস্ট প্র্যাকটিসটা রাখবেন। ঠিক আছে, এই ইয়া থাকলো আপনাদের জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা। পরে কোনো ক্লাস যদি আমি আবার ক্লাস দিতে আসি, আজকে যেগুলো পড়ছি, হ্যাঁ আজকে যেগুলো পড়ছি এগুলো থেকে কিন্তু আবার প্রশ্ন করবো। আচ্ছা, ওটেন সাহেবের বাংলো কার লেখা ছিল? একজন প্রশ্ন করেছেন, বলেন। ওটেন খুদে ফেব্রুয়ারিস্ট, সরি সোশ্যালিস্ট, আর হচ্ছে কার? শওকত ওসমানের। শওকত ওসমানের। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে সবাই, কেমন?